সেজন্যই এত ঠান্ডা। বাতাসে রাসায়নিকের কড়া গন্ধের মানেও এখন জানা। ফর্মালডিহাইড। মৃতদেহ পচন থেকে রক্ষা করার জন্য ছড়িয়ে দেওয়া হয়েছে। এখানে মানুষের দেহ কাটছেড়া করা হয়। লাশ কেটে হাত পাকায় মেডিকেলের ছাত্ররা। চোখে অন্ধকার পুরোপুরি সয়ে এসেছে এখন। চারিদিকে তাকিয়ে কেবল অসংখ্য লাশ দেখতে পেল সে। টেবিলে শোয়ানো, কোনোটা আস্ত, আবার কোনোটা কাটা। ভয়াবহ এই জায়গায় আর একটা মুহূর্ত থাকতে ইচ্ছে হলো না ওর। ঘুরে রওনা দিল দরজার দিকে। যত তাড়াতাড়ি এখন বেরোতে পারে তাহলেই বাঁচে। বাইরে পদশব্দ কানে আসতে থমকে দাঁড়ালো। নার্স সাফিয়া কি পৌঁছে গেছে? সশব্দেই বন্ধ হয়ে গেল দরজার পাল্লা। চাবির গোছার ঝনঝন শব্দ। তালা লাগিয়ে দেয়া হলো বাইরে থেকে। পদশব্দ সরে যাচ্ছে। জানোয়ারের মতো একটা গঙানি বেরিয়ে এলো ওর গলা চিরে। দরজার ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য দৌড় দিল। পা বেঁধে গেল কিসে যেন। ওর গায়ের উপর পড়লো ওটা। কঠিন একটা বাহু গলা পেঁচিয়ে ধরল। চিৎকার করে গা ঝাড়া দিল সে। মেঝেতে গড়িয়ে পড়ে খটাখট করে উঠল সাদা একটা জিনিস, কঙ্কাল। দেয়ালে ঠেস দিয়ে দাঁড় করানো ছিল। ওর পা লেগে পড়েছে। লাফ দিয়ে পিছিয়ে সরে আসতে গিয়ে হাতে লাগলো ঠান্ডা কি যেন। পাশ ফিরে তাকিয়ে দেখে টেবিলে শোয়ানো একটা লাশের হাত। শুধু ধরাছে লাশটার, মাথাটা কাটা। খাড়া করে মাথাটা বসিয়ে রাখা হয়েছে এক পাশে, চোখ বোজা। বিকট ভঙ্গিতে বেরিয়ে আসে দাঁতগুলো। কপাল থেকে পেছনের দিকে চুল প্রায় অর্ধেক চাছা। সাদা হয়ে আছে রক্তহীন খুলির চামড়া। বিভৎস এসব দৃশ্য আর সওয়া যায় না। বেরোনো দরকার। জোরে জোরে দরজায় ধাওয়া মারতে শুরু করলো সে। বাইরে যেই আছে থাক, নার্স সাফিয়া হলেও আর পরোয়া করে না। এতক্ষণে মনে হলো, দেখলে কি করবে ও? বড়জোর নালিশ করবে নার্স সুপারভাইজার কিংবা শিফট ইনচার্জের কাছে। এরা ওকে ধরে খেয়ে ফেলবে না। ওই মহিলার ভয়ে পালাচ্ছিল বলে নিজের উপরই রাগ হলো এখন। আসলে হাসপাতাল জায়গাটাই এমন, সবচেয়ে সাহসী মানুষকেও কেমন যেন করে ফেলে। স্নায়ুর জোর কমিয়ে দিয়ে ভীতু করে তোলে। কিল মেরে ধাক্কাধাক্কি করে অনেক চিৎকার করলো, কিন্তু কেউ এগিয়ে এলো না দরজা খুলে দিতে। কারো কানে পৌঁছল না তার চিৎকার। ঠান্ডা দরজার গায়ে কপাল ঠেকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল সে পুরো 15 সেকেন্ড। এই সময় মনে হলো এই ঘরে আরো কেউ আছে। মনে হলো নিঃশ্বাসের শব্দ পাচ্ছে। ঝট করে ফিরে তাকালো। কই, কিছুই তো নেই। আবছা অন্ধকারে ভালো মতো দেখার জন্যে টান টান করতে গিয়ে চোখ ব্যথা করে ফেলল। স্তব্ধ হয়ে আছে পুরো ঘর। কোনো কিছুই তাকে ধরার জন্য এগিয়ে আসছে না। ধাতব টেবিলগুলোতে স্থির হয়ে আছে লাশগুলো, কোনোটাই নড়ছে না। ভূত প্রেতে একটুও বিশ্বাস নেই ওর। সত্যি যদি কেউ থাকে তাহলে লাশ নয়, জীবন্ত কোনো মানুষ। আর তা না হলে সব হচ্ছে ওর মনের ভুল। হঠাৎ করে লাশ কাটা ঘরে ঢুকে পড়ার ভয়ে সব ওলটপালট হয়ে গিয়েছে ওর মাথার মধ্যে। যখন খেয়াল করলো যে নিঃশ্বাসের শব্দটা ওর নিজেরই, নাক দিয়ে বেরোনো বাতাস দরজার পাল্লায় বাড়ি খেয়েছিল বলে নীরবতার মধ্যে আরেক রকম লেগেছে, তখনই ধমক লাগালো মনকে। ভয় পেলে ভাবনা গুলিয়ে যায়, আর গুলোলে এখান থেকে বেরোনোর উপায় বের করতে পারবে না। দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়ালো। ঘন ঘন কয়েকবার চিমটি কাটলো নিচের ঠোঁটে। দ্রুত শান্ত হয়ে আসছে অস্থির মন। ভাবল, কতক্ষণ আটকে থাকতে হবে এখানে কে জানে। এখানে দিনের বেলা কাজ করেছে ছাত্ররা, বিকেলে ও ঢোকার খানিক আগে বেরিয়েছে। আসতে আসতে আবার কমপক্ষে আগামীকাল সকাল হবে। ততক্ষণ এই ভয়াবহ ঘরটার মধ্যে আটকে থাকতে হবে ওকে। নিশ্চয়ই বেরোনোর কোনো পথ নেই। থাকলে বাইরে থেকে তালা আটকে দিয়ে যেত না দারোয়ান। বাইরে থেকে? পলকে ভাবনাটা খেলে গেল মাথায়। নবের তালা আটকে দিলে বাইরে থেকে চাবি ছাড়া খোলা যায় না বটে, কিন্তু ভেতর থেকে তো যায়। ইস, এই সহজ কথাটা মনে ছিল না। মনে পড়ার সঙ্গে সঙ্গে চেপে ধরল নবটা। এক মোচড় দিতেই কিট করে খুলে গেল লক। পাল্লা খুলতে দেরি হলো না। সে বাইরে বেরিয়ে এলো। দরজাটা লাগানোরও প্রয়োজন বোধ করলো না আর। হা করে বড় বড় শ্বাস নিতে লাগলো।
কি আরাম! ফর্মালডিহাইডের জঘন্য গন্ধ নেই এখানে। লাশ কাটা ঘর থেকে বেরিয়েও আবার সে আগের সমস্যা, এই ফ্লোর থেকে বেরোবে কি করে? দেয়াল ঘেঁষে হাঁটতে আরম্ভ করলো। ভালো মতো না দেখে আর কোনো দরজা দিয়ে হুট করে ঢুকে পড়বে না, একবারেই শিক্ষা হয়েছে। ঘরটা এল প্যাটার্নের। এলের এক প্রান্তে পৌঁছাতেই একটা করিডোর দেখতে পেল। সামনের দিকে তাকিয়েই দাঁড়িয়ে গেল সে যেন হোঁচট খেয়ে। এলিভেটরের কাছে দাঁড়িয়ে আছে নার্স সাফিয়া, সঙ্গে লম্বা আরেকজন লোক, গায়ে সাদা ল্যাব কোট। ও সিকিউরিটি গার্ড নয়, ওরা ছাই রঙের ইউনিফর্ম পরে। এই লোকটা ডাক্তার। পিছন থেকে দেখে লোকটাকে চিনতে পারলো না কিশোর। ওকে ধরার জন্য কি একজন ডাক্তারকে ডেকে এনেছে সাফিয়া? ওর তো ডাকা উচিত ছিল সিকিউরিটিকে, নিদিন পক্ষে দারোয়ান বা পিয়ন বা কোনো ওয়ার্ড বয়ের সাহায্য নিতে পারত। চোর ধরার জন্য ডাক্তার ডাকাটা মোটেও স্বাভাবিক নয়। পিছে এলো আবার কিশোর, ছায়ায় গা মিশিয়ে দাঁড়িয়ে রইল। ওরা কি করে দেখছে। দুজনে কথা বলছে, কিন্তু কি বলছে দূর থেকে বোঝা গেল না। এলিভেটরের দরজা খুলে গেল। তাতে ওঠার সময় মুখটা এদিকে ঘোরালেন ডাক্তার। ভুরু কুচকে গেল কিশোরের। ডাক্তার শিকদার হেমায়েত হোসেন, শিশু বিশেষজ্ঞ, এই হাসপাতালের শিফট ইনচার্জ। আশ্চর্য, পলাতক এক স্টুডেন্ট ভলান্টিয়ারকে ধরার জন্য এত বড় একজন ডাক্তারকে ডেকে আনলো সাফিয়া? না, ব্যাপারটা মনে হয় তা নয়। নিজে নিজেকে জবাব দিল কিশোর। ওকে খুঁজে না পেয়ে সাফিয়া এলিভেটরের জন্য দাঁড়িয়েছিল। এই সময় ডাক্তার সাহেবও সেখানে এসেছেন এলিভেটর ব্যবহারের জন্য। অপেক্ষা করার সময় দুজনের কথা বলাটা মোটেও অস্বাভাবিক নয়। তিনি চাইল্ড স্পেশালিস্ট, সাফিয়া চিলড্রেন্স ফ্লোরে ডিউটি দেয়। তাছাড়া তিনি হচ্ছেন শিফট ইনচার্জ, নার্সদের ডিউটি ভাগ করে দেন। তার সঙ্গে একজন নার্স কথা বলতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। অকারণ সন্দেহ, মনে মনে নিজেকে বকা দিল কিশোর। এলিভেটরের দরজা বন্ধ হয়ে গেল। সাফিয়া আর ডাক্তার দুজনেই চলে গেলেন। এলিভেটরের অপেক্ষায় আর রইল না কিশোর। করিডোর যখন পাওয়া গেছে, সিঁড়ি খুঁজে পেতেও আর অসুবিধা হবে না। বাড়ি ফেরার আগে রবিনের সঙ্গে দেখা করলো কিশোর। সব কথা জানালো ওকে। শুনে রবিনও একমত হলো। দীপুর ব্যাপারটা আসলেও রহস্যময়। নিজের মা হলে দীপু তাকে মা বলবে না কেন? ওর বয়সী একটা ছেলে চালাকি করে মিথ্যে কথা বলছে, এটাও হতে পারে না। রবিনও বলল, সত্যি কথাটা জানতে হলে দীপুদের বাড়িতে গিয়ে খোঁজ নিতে হবে। তারও ডিউটি শেষ। বেরিয়ে পড়ল সে কিশোরের সঙ্গে। বাড়ি এলো প্রথমে দুজনে। আয়না খালার মুসা ফেরেনি। আকাশের অবস্থা ভালো না, মেঘ করেছে। সাগরে ঢেউয়ের দাপাদাপি একটুও কমেনি, বরং বেড়েছে। বোধহয় সেজন্যই আসতে পারছে না, কিংবা চলে গেছে বহু দূরে কোথাও। যাই হোক, ওদের নিয়ে বিশেষ মাথা ঘামালো না কিশোর। বাগানের ফুল গাছের মরা ডাল কাটছে মোবারক মিয়া। একবার তাকিয়ে নীরব একটা হাসি দিয়ে আবার কাজে মন দিল। কাজের বুয়া ওদের চা নাস্তা বানিয়ে দিল। হাত মুখ ধুয়ে নাস্তা খেয়ে বেরিয়ে পড়লো আবার দুই গোয়েন্দা। দীপুদের বাড়িতে যাওয়ার জন্য একটা রিক্সা নিল। ওরা কোথায় যাবে এটা শুনেই আটকে উঠল রিক্সাওয়ালা। ওদের চেয়ে বছর দুয়েকের বড় হবে। কুমিল্লার আঞ্চলিক ভাষায় বলল, হেদিকে তো যাইবেন, জানেন কি আছে? মাথা নাড়ল কিশোর। না, কি আছে? কবর। তাতে কি? খ্রিস্টানরার কবর। তাতেই বা কি? অনেক পুরান কবর কইলাম। হেই যে ব্রিটিশ আমলে ডাকাইতেরা আইতো জাহাজে কইরা, হেরার কবরও আছে। পুরনো বাড়ি আছে, চারিপাশে জঙ্গল। আগে বাঘ থাকতো, অহন অবশ্য নাই, তয় ভূত আছে। হেসে ফেলল কিশোর। সে থাকলে থাক, মানুষ তো বাড়িঘর বানিয়ে থাকছে ওখানে। ভূতে ওদের কিছু না করলে আমাদের করবে কেন? জবাব দিতে না পেরে রেগে গেল রিক্সাওয়ালা, চুপ করে গেল। ছোকরাটাকে ওর ভালো লেগেছে, তাই জিজ্ঞেস করলো কিশোর, তোমার নাম কি? হিরণ মিয়া। তা এই শহরে কতদিন আছো? 1 বছর। আগে ঢাকা রিক্সা চালাইতাম। পয়সাও এখানে ভালোই পাওয়া যায়, কিন্তু যে যানজট আর রাস্তার পানি, কাবইয়া ভাগ্যা আইছি। পুলিশও বেজান বিড়ান পিড়ায়। এখানে পয়সাও অত নাই, তবে যন্ত্রণাও অত নাই, কষ্ট কম। তার মানে এই শহরের সব জায়গায় তুমি চেনো, তাই না? রবিন বলল।
চিনব না কেন? ছোট শহর, যার তুলনায় এক্কিরে ছোট, 2 দিনও লাগে না সব চিনতে। হিরণ মিয়া থাকাতে ঠিকানা খুঁজে বের করতে তেমন অসুবিধা হলো না গোয়েন্দাদের। একটা কথা ঠিক বলেছে রিক্সাওয়ালা, রাস্তাটা দেখলে ভুতুড়েই মনে হয়। মেঘলা আকাশ, সন্ধ্যা লাগে লাগে। এই সময় এই জায়গাটাতে ঢুকেই গা ছমছম করতে লাগলো ওদের। যদিও তার কোনো কারণ নেই, ভুতুড়ে ঘটনা ঘটল না। একপাশে পাহাড়, ঘন ঝোপঝাড়, মনে হয় কি যেন এক রহস্য লুকিয়ে রেখেছে। বাড়িঘরগুলোর অনেক পেছনে বন। রাস্তাটার নাম কি হিরণ মিয়া? জানতে চাইল রবিন। আপনি কিন্তু খুব বালা বাংলা কনসাব, দেখতে তো দেখা যায় বিদেশিরা আল্লাহান। হাসলো রবিন। ছোটবেলা থেকে বাঙালির সঙ্গে উঠা বসা, কয়েকবার বাংলাদেশ এসে থেকে গেছি, বাংলা শেখার কঠিন কি। তাই রাস্তাটার নাম কি? এই রাস্তার কোনো নাম নাই, আমি রাখছি ভূতের গলি। বাহ, ভালো নাম তো, মানিয়েছে বেশ। কিশোরের দিকে তাকালো রবিন। ঢাকাতে একটা ভূতের গলি আছে না? কিশোর জবাব দেওয়ার আগেই হিরণ মিয়া বলল, হ আছে। ওটা ভূতের গলি না, অহনইল মাইনছের গলি। বাপরে বাপ, যা ঘিঞ্জি! মাইনছের ঠেলায় মানুষই পালায়, আর ভূত থাকবে কেমনে? এই যে দেখেন না, আমি পলাইয়া আইছি। ভূতের গলির কাছে বস্তিত থাকতাম। ও, এই জন্যই ভূতের গলি নামটা চট করে মাথায় এসে গেছে তোমার, হেসে বলল কিশোর। আশেপাশে তাকাতে তাকাতে বলল, সত্যি নামটা মানানসই। তোমাকে খুব বুদ্ধিমান মনে হচ্ছে। হে, লেখাপড়া জানো নাকি? হ, ক্লাস 5 পর্যন্ত পড়ছি। পড়নের ইচ্ছা ছিল আরো। কইতে পড়মো, 11 জন ভাই বোন, বাপে খাওয়াইব কইতে। বাড়ি কোথায় তোমার? কুমিল্লার দিকে নাকি? হাসিতে দাঁত সব বেরিয়ে পড়লো হিরণ মিয়ার। আপনি জানলেন কেমনে? তোমার ভাষা শুনে। মন নিল পথটা, দ্রুত কমে যাচ্ছে আলো। পাহাড়ের ঢালে এক জায়গায় ঘন ঘাসের মধ্যে 2-4টা পুরনো পাথর বেরিয়ে থাকতে দেখা গেল। হিরণ মিয়া জানালো, ওটাই হচ্ছে পুরনো কবরস্থান। কয়েক মিনিট চুপচাপ রিক্সা চালানোর পর একটা বহু পুরনো বাড়ি দেখিয়ে বলল, আপনারা মনে হয় ওই বাড়িটারই খোঁজ করতেছেন। পাকা বাড়ি, উপরে টিনের চাল। ইংরেজ আমলে তৈরি করেছিল হয়তো কোনো বিদেশি, তারপর এদেশিদের দখলে চলে গেছে। তবে বিশেষ যত্ন নেয় না। সামনে বড় বাগান ছিল এককালে, এখন তার চিহ্ন আছে কেবল। রাখো তো গেটের সামনে, কিশোর বলল। রংচটা কাঠের গেটের সামনে রিক্সা দাঁড় করালো হিরণ মিয়া। কোমর থেকে গামছা খুলে মুখের ঘাম মুছতে শুরু করলো। আপনারা কি কোনো কামে যাইবেন ওই বাড়িত, না বেড়াইতে আইছেন? কাজেই এসেছি, জবাব দিল কিশোর। একজন পরিচিত মহিলা থাকেন ও বাড়িতে, তার সঙ্গে দেখা করব। তুমি এখানে দাঁড়াও, আমরা আসছি। গেটের ভেতরে ঢুকে ঘাসে থাকা পথ ধরে হাঁটতে হাঁটতে বলল রবিন, শহরে এত বাসা বাড়ি থাকতে এই জঙ্গলের ধারে থাকতে এলো কোনো মহিলা, তাও অসুস্থ একটা বাচ্চা নিয়ে। ফিসফিস করছো কেন? ভয় পাচ্ছ নাকি? না, তা পাচ্ছি না, অস্বস্তি লাগছে। কান পাতল কিশোর। কি হলো জানতে চাইল রবিন। বাড়িটার দিকে তাকিয়ে থেকে কিশোর বলল, শুনলে না? বাচ্চা ছেলের চিৎকারের মতো লাগলো। আমার তো মনে হলো বিড়ালের চিৎকার। মানুষ। পুরোনো আমলের বাড়ি, উঁচু বারান্দা। সিঁড়ি বেয়ে দুজনে বারান্দায় উঠে এলো। দরজার পাশে কলিং বেলের বোতাম দেখতে পেল না। দরজায় টোকা দিল কিশোর, সাড়া নেই। জোরে থাবা দিয়ে ডাকলো, কেউ আছেন? পায়ের শব্দ এগিয়ে এসে থামলো দরজার সামনে। ভিতর থেকে জিজ্ঞেস করলো একটা মহিলা কণ্ঠ, কে? আমরা। আমরা কে? রেড ক্রস থেকে এসেছি, ঘূর্ণি দুর্গতদের জন্য টিকিট বিক্রি করতে। ছিটকানি খোলার শব্দ হলো, সামান্য ফাঁক হলো দরজা। সেই মহিলাই মিসেস ইসলাম, চিনতে পারলো কিশোর। কিন্তু ভলান্টিয়ারের পোশাক খুলে আসার পর ওকে বোধহয় চিনতে পারলো না মহিলা। ভুরু কুচকে দুজনের মুখের দিকে তাকাতে লাগলো। আমরা স্টুডেন্ট ভলান্টিয়ার, লেকচার শুরু করলো কিশোর। এই যে এত এত লোক অসহায় হয়ে পড়ে আছে, কেউ হাসপাতালে, কেউ বা বাড়িতে, ওরা খেতে পাচ্ছে না, রোগে শোকে কাহিল। হয়েছে হয়েছে, থামো, হাত তুলে বলল মহিলা। ওসব আমি জানি, আমি টাকা দিলেই বা আর কত দেব, ওতে কার কি উপকার হবে? আপনার 1 টাকাও অনেক ম্যাডাম,
টাকা টাকা করে জমিয়েই তো শ শ হয়, ছ থেকে হয় হাজার। তুমি বড় বেশি কথা বলো, দাও। দরজাটা ফাঁক রেখে ভেতরে চলে গেল মহিলা। উল্টো দিকের আরেকটা দরজা দিয়ে অন্য ঘরে ঢুকে গেল। কিশোরের কানের কাছে মুখ এনে জিজ্ঞেস করলো রবিন, এই মহিলাই? মাথা ঝাঁকালো কিশোর। দাঁড়িয়েই আছে ওরা, মহিলা আর আসে না। অন্ধকার প্রায় হয়ে গেছে। বড় বড় কালো মেঘের স্তর ভেসে যাচ্ছে আকাশ দিয়ে। যে কোনো সময় বিদ্যুৎ চমকাতে শুরু করবে, বৃষ্টি নামবে, ঝড়ও হতে পারে। পাহাড়ের দিকে তাকালো রবিন। পুরনো গোরস্থানটা চোখে পড়ে এখান থেকে। গায়ে কাটা দিল ওর। এত দেরি করছে কেন? কিশোর বলে উঠল, এবার শুনেছ? বেড়াল নয়। রবিনও শুনতে পেল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কোনো বাচ্চা ছেলে। হ্যাঁ। পাল্লাটা ঠেলে পুরো ফাঁক করে ফেলল কিশোর। ঘরে আসবাবপত্র প্রায় কিছুই নেই, গোটা কয়েক পুরনো চেয়ার বাদে। উল্টো দিকে তো দরজা আছেই, মহিলা যেটাতে ঢুকেছে। এছাড়াও এক পাশে আরো একটা দরজা খোলা, কান্নার শব্দ আসছে ওটা দিয়ে। ঢুকে দেখবে নাকি? দ্বিধা করতে লাগলো কিশোর। ঠিক এই সময় দরজায় এসে দাঁড়ালো ছেলেটা, দীপু। খালি পা, পরনের পায়জামাটা ওর মাপের চেয়ে বেশ কিছুটা বড়। চোখ ডলে ডলে কাঁদছে, আরো ফ্যাকাশে হয়ে গেছে চেহারা। অনেক বেশি বিধ্বস্ত লাগছে ওকে। কয়েক ঘন্টায় কি এমন হয়েছে এত খারাপ অবস্থা হয়েছে ওর? কিশোরের উপর চোখ পড়তেই প্রথমে একটা হাত ছড়িয়ে নিল ছেলেটা, তারপর আর একটা। কান্না থামিয়ে তাকিয়ে রইল ওর দিকে। দীপু, আমি, চিনতে পারছো? দাঁড়িয়ে রইল ছেলেটা, জবাব দিল না। মনে হলো চিনতে পারেনি। কি ব্যাপার দীপু? আমি তোমাকে ভাল্লুকটা দিয়েছিলাম, চিনতে পারছো না? তাও কোনো জবাব দিল না ছেলেটা, তাকিয়েই রইল। না চেনার ভঙ্গি। ঘরে ঢুকল মিসেস ইসলাম। দীপুকে দরজায় দেখে জ্বলে উঠল জেলে বেগুনে। গটমাট করে গিয়ে ওর কাঁধ ধরে ঝাঁকি মেরে বলল, এই পাজি ছেলে, এখানে কি? কতবার না বলেছি ঘর থেকে বেরোবি না? এক ধাক্কায় দীপুকে ভেতরে ঠেলে দিয়ে দরজা টেনে দিল মিসেস ইসলাম। গজগজ করতে করতে এসে দাঁড়ালো কিশোরের সামনে। 10 টাকার একটা নোট বাড়িয়ে দিয়ে বলল, নাও। একে টিকিট ছিঁড়ে বাড়িয়ে দিল কিশোর। ছেলেটা কি আবার অসুস্থ হয়ে পড়েছে নাকি? তাতে তোমার কি? পরে থাবা দিয়ে ওর হাত থেকে টিকিটটা কেড়ে নিয়ে মুখের উপর দড়াম করে লাগিয়ে দিল পাল্লা। বারান্দা থেকে নেমে এসে বলল রবিন, ঘটনাটা কি? এমন আচরণ কেন মহিলার? সেটাই তো রহস্যময়। ছেলেটার সঙ্গে মায়ের মতো আচরণ করেনি সে, তাই না? সৎ মায়ের চেয়েও খারাপ। দাঁড়িয়ে গেল কিশোর, রবিনের মুখের দিকে তাকালো। তাই তো, এই কথাটা আমার মনে পড়েনি কেন? দীপু বলেছে ওর মা নয়। ঠিকই বলেছে, অসুস্থ ছেলের সঙ্গে এরকম জঘন্য আচরণ করতে পারবে না কোনো মা। পাওয়া গেছে জবাব, মিসেস ইসলাম দীপুর সৎ মা। কিন্তু তাও কেন যেন মনটা খুঁতখুত করতে লাগলো কিশোরের। মেনে নিতে পারলো না জবাবটা। কোথায় যেন কি একটা ঘাপলা রয়ে গেছে। পরদিন সকালে হাসপাতালে ঢুকে অফিসে রিপোর্ট করতে ক্লার্ক বলল, ওকে দেখা করতে বলেছেন নার্স সুপারভাইজার। আজ করে ফেলল কিশোর, গন্ডগোল হয়েছে। নিশ্চয়ই তাকে চিনে ফেলেছিল গতকালকে। তার বিরুদ্ধে রিপোর্ট করেছে সাফিয়া, না হলে নার্স সুপারভাইজার তার সঙ্গে দেখা করতে চাইতেন না। অফিসেই আছেন নার্স সুপারভাইজার মিসেস রাহেলা মমতাজ, ফাইল দেখছেন। কিশোরকে দেখে হেসে একটা চেয়ারের দিকে ইঙ্গিত করলেন, বসো। ফাইলটা দেখা শেষ করে একপাশে ঠেলে রেখে মুখ তুললেন আবার। তোমাকে চিলড্রেন্স ফ্লোর থেকে বদলি করে দিলাম। আজ থেকে তুমি এক্সরে ডিপার্টমেন্টে কাজ করবে। ওখানে কাজ করতে হয়তো ভালো লাগবে না তোমার, একঘেয়ে লাগতে পারে, তবুও কিচ্ছু করার নেই। তোমার বিরুদ্ধে সিরিয়াস কমপ্লেন আছে। কে অভিযোগ করেছে বুঝতে অসুবিধা হলো না কিশোরের। নার্স সাফিয়া। প্রতিবাদ করার জন্য মুখ খুলতে গেল, কিন্তু হাত নেড়ে ওকে থামিয়ে দিয়ে মিসেস মমতাজ বললেন, তোমার কাজের ব্যাপারে কোনো অভিযোগ নেই। গত কয়েকদিনের রেকর্ড খুব ভালো, কিন্তু রোগীদের উপর গোপনে নজর রাখা, নিষিদ্ধ ফ্লোরে ঘোরাঘুরি করা হাসপাতালের নিয়ম অনুযায়ী খুব বড় ধরনের অপরাধ। শুধু তাই না, চুরি করে নাকি রেকর্ড রুমে ঢুকে রোগীর ফাইলপত্রও ঘেটেছ তুমি।
প্লিজ আমাকে একটু বুঝিয়ে বলতে দিন, অনুনয় করল কিশোর। নার্স সাফিয়া বলেছে তো কেন ঢুকেছিলাম। কিশোর, তুমি এখানকার চাকুরে নও, তাহলে লিখিত কৈফিয়ত চাইতাম আমি। তুমি স্বেচ্ছাসেবী, বিনে পয়সায় আমাদের সাহায্য করছো, তাতে আমরা তোমার কাছে কৃতজ্ঞ। তোমাকে আসলে শাস্তি দেওয়ার অধিকার আমাদের নেই। পছন্দ না হলে বড়জোর এটা বলে দিতে পারি যে তুমি ভাই আর এসো না এখানে, লাগবে না তোমার ভলান্টিয়ারি। কিন্তু বেগম মেহেরুন্নিসার অনুরোধে তোমাকে ঢোকানো হয়েছে, তাকে একবার জিজ্ঞেস না করে। দেখুন, নার্স সাফিয়া আপনাকে কি বলেছে জানি না। আরেকটা ফাইল কিনে নিলেন মিসেস ইসলাম। সাফিয়া সিনিয়র নার্স, অভিজ্ঞ, এই হাসপাতালের তাকে প্রয়োজন। সে আমাকে অনুরোধ করেছে তোমাকে চিলড্রেন্স ফ্লোর থেকে সরিয়ে দিতে। তার অনুরোধ না শুনে পারবো না আমি। দেখুন, আমার সম্পর্কে মিথ্যা অভিযোগ করা হয়েছে। কোনো রোগীর উপরই আমি গোপনে নজর রাখিনি। সেটা তো অন্যায়, অভদ্রতা। এই জ্ঞানটুকু আমার আছে। একটা বাচ্চা ছেলে। অহেতুক তুমি আমার সময় নষ্ট করছো। এক্স রে রুমে কাজ পছন্দ না হলে যখন খুশি বেরিয়ে যেতে পারো। দুর্গতদের সেবা করার আরো অনেক উপায় আছে, ত্রাণ বিতরণ, টিকিট বিক্রি। রাগ হয়ে গেল কিশোরের। এই অপমানের প্রতিশোধ না নিয়ে সে ছাড়বে না। নার্স সাফিয়া কেন তার পেছনে লেগেছে সেটা না জেনে তার আর স্বস্তি নেই। জানতে হলে এই হাসপাতাল ছেড়ে যাওয়া চলবে না। চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো। ঠিক আছে, আমি এক্স রে ডিপার্টমেন্টে রিপোর্ট করছি। এক্স রে ডিপার্টমেন্টেও তাকে দিয়ে পিয়নের কাজই করানো হলো। ভালো কিছু নয়, খামে প্লেট ঢোকানো, ডাক্তারদের নির্দেশে কাউকে সেটা দিয়ে আসা, এইসব। মেজাজ বেহাট খিস্টে গেল ওর। এই যদি হয় ভলান্টিয়ারি, এটা আগে জানতো তাহলে গাধার মতো এখানে আসতো না কাজ করতে। সুযোগ পেয়ে চাকরের মতো খাটানো হচ্ছে ওকে, কিছু বলতেও পারছে না, কারণ নিজের ইচ্ছে এসেছে। প্রতিবাদ করতে গেলে বলবে, ভালো না লাগলে বিদেয় হও। রাহেলা মমতাজ তো একবার বলেই দিয়েছেন, মানবিকতা দেখিয়ে মানুষের সেবা করতে এলে যে এত লাঞ্ছনা পোহাতে হয় জানা ছিল না ওর। গড়িয়ে গড়িয়ে কাটছে সময়। এমন এক জায়গায় ঢোকানো হয়েছে ওকে, এখান থেকে যে রহস্য তদন্ত করবে তারও উপায় নেই। কোনো মতে কয়েকটা ঘন্টা পার করে দিয়ে লাঞ্চের সময় ক্যান্টিনে ঢুকলো। প্ল্যান একটা করে ফেলেছে। টেবিলে বসে রবিনের অপেক্ষা করতে লাগলো। রবিন এলো। কি ঘটেছে জানালো কিশোর। তার পরিকল্পনার কথা বলল। তাই বলে ওর কাছে মাপ চাইতে যাবে? ক্যান্টিনের কোলাহল ছাপিয়ে প্রায় চিৎকার করে উঠল রবিন। আর কোনো উপায় নেই বুঝলে। এই রহস্য ভেদ করতে হলে, অপমানের প্রতিশোধ নিতে চাইলে কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। সাফিয়ার কাছে গিয়ে কাকুতি মিনতি করে বলবো, আমার ভুল হয়ে গেছে সিস্টার, মস্ত অন্যায় করে ফেলেছি। দীপুর ব্যাপারে নাক গলানোটা আমার অপরাধ হয়ে গেছে, এবারটির মতো মাফ করে দিন। বলবো এক্স রে রুমে কাজ করলে মারা পড়বো আমি। বেগম মেহেরুন্নিসার ভয়ে ছেড়েও যেতে পারছি না। তাহলে তিনি আর আস্ত রাখবেন না। এখন একমাত্র ভরসা আপনি। আমাকে বাঁচান সিস্টার। নার্স সুপারভাইজারকে বলে আপনার অভিযোগ তুলে নিন। কোনো পেশেন্ট ফ্লোরে আমাকে কাজ করতে দেবার সুপারিশ করুন। এভাবে বললে আমার মনে হয় যে ও না শুনে পারবে না। কি জানি বাবু, কিছু বুঝতে পারছি না। খালার ভয়ে ভলান্টিয়ারই ছাড়তে পারছো না, এরকম হাস্যকর যুক্তি ও মানলে হয়? আমি হলে হয় এক্স রে রুমেই পচে মরতাম, নয়তো হাসপাতাল ছেড়ে দিতাম। তবুও একটা ডাইনির সামনে আর যেতাম না। আমিও যেতে চাই না, কিন্তু রহস্য ভেদ করতে হলে এছাড়া আর কোনো পথও নেই। বুঝতে পারছো না? ও যদি জিজ্ঞেস করে যে রেকর্ড রুমে কেন ঢুকেছিলে, কি জবাব দেবে? জবাব নেই, তাই মিথ্যা বলতে হবে। বলবো ও ঘরে কি আছে এটা দেখার কৌতূহল হয়েছিল। বলবো আর এরকম হবে না। আর একবার চিলড্রেন্স ফ্লোরে কাজ করতে দেওয়ার জন্য হাতে পায়ে ধরবো। সাফিয়া বললে মানা করবেন না মিসেস মমতাজ। যদি সে বলে, বলবে হাজার হোক, সাধারণ নার্স ছাড়া তো সে আর কিছুই নয়। চাকরির ভয় আছে তার। জানে আমি বেগম মেহেরুন্নিসার লোক। বেশি তেড়িবেড়ি করলে ভালো হবে না। আমি যে তাকে অনুরোধ করতে যাব এটাই তো বেশি। নরম না হয়ে পারবে না। তা অবশ্য ঠিক। তা কবে কথা বলতে চাও? আজই, ছুটির পর। তার মানে তোমার বেরোতে দেরি হবে? হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি নিচে অপেক্ষা করব, একসঙ্গেই বাড়ি যাব। বিকেলে ডিউটি শেষে চিলড্রেন্স ফ্লোরে উঠল কিশোর।
দল বেঁধে সেকেন্ড উইং থেকে বেরিয়ে আসছে তখন শ্রমিকেরা। হইচই করতে করতে এগোচ্ছে সিঁড়ির দিকে। সেদিনের মতো কাজ শেষ ওদের। হাসপাতালের ডাক্তার আর নার্সদের সিট বদলের সময়। ডেস্কে বসে আছে নার্স বিশাখা গোমেজ, কানে রিসিভার, কথা বলছে টেলিফোনে। নজর বারান্দা দিয়ে হেঁটে যাওয়া শ্রমিকদের দিকে, চোখে রাজ্যের বিরক্তি। তার টেবিলের সামনে এসে দাঁড়ালো কিশোর। কথা শেষ করে রিসিভার নামিয়ে রেখে আনমনে বিড়বিড় করলো বিশাখা, এই ওয়ার্কারগুলোকে দিয়েছে হাসপাতালের ভেতর দিয়ে যাওয়ার জায়গা, আর কাজ পেল না, একেবারে বাজার বানিয়ে ফেললো। কিশোরের দিকে তাকালো, তোমার কি? সাফিয়া সিস্টারকে খুঁজছি, উনি কোথায়? আছে এখানেই কোথাও। উঠে দাঁড়ালো বিশাখা, কোণের একটা টেবিল থেকে একটা মেডিকেল ট্রে তুলে নিয়ে বেরিয়ে গেল। ওয়ার্ডে যাবে। দাঁড়িয়ে রইল কিশোর। সাফিয়াকে খুঁজতে যাবে না ওখানে ওর অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে ভাবছে। শেষে করিডোরে বেরিয়ে এলো। নার্স স্টেশনের উল্টো দিকে করিডোরের মাথার কাছে দেখা গেল সাফিয়াকে। আশেপাশে কোনো দিকে না তাকিয়ে সে সোজা হেঁটে চলেছে। ধরার জন্য ছুটল কিশোর, ডাক দেবে। ঠিক এই সময় এমন একটা কাজ করলো সাফিয়া, ডাক দেওয়ার হলো না ওর। সেকেন্ড উইংয়ে যাওয়ার প্রবেশ নিষেধ লেখা দরজাটা ঠেলা দিয়ে খুলে ফেললো নার্স। কোনো রকম দ্বিধা না করে ঢুকে গেল ভেতরে, লাগিয়ে দিল দরজা। হা হয়ে গেছে কিশোর, এই অসময়ে ওখানে কি কাজ সাফিয়ার? যাবে নাকি দেখতে? না, উচিত হবে না। ওকে উকি মারতে দেখলে সাফিয়া আরো খেপে যাবে। এমনিতেই ওর বিরুদ্ধে চুরি করে নজর রাখার অভিযোগ করে এসেছে। এখন আবার সেই একই কাজ করতে দেখলে হাজার অনুনয় করেও আর তাকে নরম করতে পারবে না। তার চেয়ে অপেক্ষা করাই ভালো, বেরিয়ে আসুক, তখন কথা বলবে। নার্স স্টেশনে ফিরে এসে অপেক্ষা করতে লাগলো সে। এই সময় করিডোর ধরে হেঁটে যেতে দেখলো সে অরুণকে। সাফিয়া যেদিকে গেছে সেদিকেই যাচ্ছে। কৌতূহল হলো কিশোরের, আবার বেরোলো করিডোরে। অরুণও একই কাণ্ড করলো। গিয়ে দাঁড়ালো সেকেন্ড উইংয়ে ঢোকার দরজাটার সামনে। আস্তে করে ঠেলা দিয়ে উকি দিল ভেতরে। ভাবভঙ্গিতেই বোঝা যাচ্ছে বেশ সতর্ক। সেও ঢুকলো ভেতরে, তবে সাফিয়ার মতো তো নির্দ্বিধায় নয়। অবাক কাণ্ড, পরপর ওরা দুজন গিয়ে ওই নিষিদ্ধ জায়গায় ঢুকলো কেন? কথা বলবে? এই ভর সন্ধ্যাবেলায় অন্ধকার অসমাপ্ত ফ্লোরে ছাড়া আর কথা বলার জায়গা পেল না? নাকি সাফিয়াকে গোপন অনুসরণ করে ঢুকলো অরুণ? দরজার দিক থেকে মুহূর্তের জন্য নজর সরালো না কিশোর। ওর অলক্ষ্যে যাতে সাফিয়া কিংবা অরুণ বেরিয়ে চলে যেতে না পারে সেজন্য নজর রাখলো ভালোভাবে। সাফিয়ার সঙ্গে কথা বলার চেয়ে এখন ওরা ভেতরে কি করছে এটা জানতে বেশি আগ্রহী সে। 10 মিনিট গেল, 15 মিনিট, 20, 25, দুজনের কেউই বেরোলো না সেকেন্ড উইং থেকে। অপেক্ষা করতে করতে অস্থির হয়ে উঠেছে কিশোর। এতক্ষণ কি করছে ওরা? নার্সদের শিফটিং এর অদল বদল শেষ হয়েছে। যাদের ডিউটি শেষ তারা চলে গেছে, নতুন ডিউটিওয়ালারা দায়িত্ব নিয়েছে। অপেক্ষা করতে করতে অস্থির হয়ে উঠল কিশোর। দরজা খুলে উকি দিয়ে দেখবে নাকি? পরক্ষণে বাতিল করে দিল ভাবনাটা। না থাক, গোপনে লোকের উপর নজর রাখার অভিযোগ করবে হয়তো তখন গিয়ে আবার সাফিয়া, আর তাকে সুযোগ দেবে না ও। কিন্তু জনশূন্য ওই নিষিদ্ধ উইংয়ে এতক্ষণ কি করছে ওরা? বেশিক্ষণ আর কৌতূহল দমন করতে পারল না কিশোর। পায়ে পায়ে এগিয়ে গেল দরজার দিকে। কেউ কি তার উপর নজর রাখছে? মনে হয় না। আর রাখলে রাখুক গে। সাবধানে হাত বাড়িয়ে টান দিয়ে খুলল দরজাটা। উকি দিল ওপাশের অন্ধকারে। লাশ কাটা ঘরটার মতোই যেন সব মৃত এখানে। কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই। বাতাসও যেন স্তব্ধ হয়ে আছে। আলো এত কম, কোনো জিনিসই পরিষ্কার দেখা যায় না। ঘরটা যে অনেক বড় সেটা বোঝা যায়। মেঝেতে পড়ে আছে কিম্ভূত সব জিনিস। বিল্ডিং বানাতে কাজে লাগে এইসব যন্ত্রপাতি আছে কয়েকটা। এক পাশে সুরকির স্তূপ, কোনোখানেই কোনো নড়াচড়া নেই। এই যে শুনছেন? ভয়ে ভয়ে ডাক দিল কিশোর। কেউ জবাব দিল না। অরুণা সাফিয়া গেল কোথায়? বেরোনোর মতো আর কোনো দরজা চোখে পড়ল না। ফ্লোরগুলো থেকে নামার সিঁড়ির কাঠামো তৈরি হয়নি এখনো যে ওটা বেয়ে নেমে যাবে। ওঠা নামার আর কোনো জায়গা নেই বলেই তো শ্রমিকেরাও হাসপাতালের ফার্স্ট উইং এর সিঁড়ি ব্যবহার করে।
কেউ আছেন? আবার ডাকলো সে। নিজের কানেই বেক্ষাপ্পা শোনালো কথাটা। কেমন খসখসে। পড়ে থাকা ওই যন্ত্রপাতিগুলোর আড়ালে কি ঘাপটি মেরে আছে কেউ? কোনো কারণ হয়তো লুকিয়ে পড়েছে দুজনে। তাই বা কেন করবে? কোন যুক্তি খুঁজে পাচ্ছে না সে। কি ঘটেছে না দেখে যেতে ইচ্ছে করলো না। দরজার অন্য পাশে চলে এলো। খোলা দেখলেই কেউ সন্দেহ করতে পারে, এজন্যে পেছনে ভেজিয়ে দিল পাল্লাটা। সাবধানে পা বাড়ালো সামনে। সুরকি, বালি, যন্ত্রপাতির ফাঁক ফোকর দিয়ে এগোলো অন্য প্রান্তের দেয়ালের দিকে। চিৎকার করে ডাকলো আবার, সিস্টার সাফিয়া, অরুণ। তার চিৎকার দেয়ালে প্রতিধ্বনি তুলে আবার ফিরে এলো তার কানে। যাদের ডাকা হলো তাদের কেউই জবাব দিল না। নিঃশ্বাস ভারী হয়ে গেল ওর। ধীরে ধীরে পৌঁছে গেল অন্য পাশের দেয়ালের কাছে। দেখল না ওদের কাউকে। আশ্চর্য, গেল কোথায় দুজন মানুষ? হাওয়ায় তো আর মিলিয়ে যেতে পারে না। অন্ধকারে কোনো কিছুর আড়ালে লুকিয়ে থাকতে পারে অবশ্য। মেঝেতে কালো জিনিসটা যে পড়ে আছে, ওটা কি? এগিয়ে গিয়ে দেখল সে দড়ি আর তারের বান্ডিল। দড়িতে হাত দিয়েই চমকে গেল। মনে হলো সাপ নড়াচড়া করে উঠেছে। না, নেই দুজনের কেউ। কোন দিক দিয়ে বেরিয়েছে ওরাই জানে। এখানে বেশিক্ষণ থাকলে সিকিউরিটি গার্ডের চোখে পড়ে যেতে পারে, তাহলে মুশকিল হবে। বেরিয়ে যাওয়া দরকার। ফিরে চলল আবার। কোন পথে এসেছিল অন্ধকারে ঠিক রাখতে পারল না। দরজাটা খোলা রাখলে হতো, ফাঁক দিয়ে আলো দেখা যেত, ফিরে যেতে পারতো তখন হয়তো। অন্ধকারে দ্রুত পা চালাতে গিয়ে আরেকটু হলে মরতে বসেছিল। সামনে ফেলতে গিয়ে পায়ের নিচে মেঝে পেল না, খালি। শেষ মুহূর্তে ঝট করে সরিয়ে আনলো পাটা। আতঙ্কিত হয়ে তাকিয়ে দেখল সামনের দেয়ালে কালো ফোকর, মেঝেতেও ফোকর। এলিভেটর তৈরির জন্য জায়গা রাখা হয়েছে। দেয়ালের ফোকরটাতে দরজা হবে, মেঝের ফোকরে হবে শাফট। 4 তলা থেকে নিচে পড়লে তার যে কি হতো এটা ভেবে শিউরে উঠল সে। কাঁপুনি শুরু হলো তার শরীরে, চিকন ঘাম দেখা দিল। হাঁটতে গিয়ে আর তাড়াহুড়ো করল না। অসমাপ্ত এই বিল্ডিংয়ে কোথায় কোন মৃত্যুফাঁদ লুকিয়ে আছে কে জানে। সাবধানে যতটা সম্ভব দেখে দেখে পা ফেলতে লাগলো। নরম কিসে যেন পা লাগলো। মনে হলো নড়ে উঠল জিনিসটা। ভয় পেয়ে লাফ দিয়ে সরে গেল সে। কিসে পা লেগেছে দেখার জন্যে হাঁটু মুড়ে বসে ঝুঁকে তাকালো। ছড়িয়ে থাকা একটা হাত। ধক করে উঠল বুক। নজর সরালো সে আস্তে আস্তে। বালির স্তূপের ধার ঘেঁষে পড়ে আছে একটা দেহ। অন্ধকারে অস্পষ্টভাবে যতখানি দেখা গেল তাতেও চিনতে অসুবিধে হলো না। চিত হয়ে পড়ে আছে নার্স সাফিয়া, চোখ দুটো খোলা। গলায় বিঁধে আছে লম্বা একটা সার্জিক্যাল নাইফ। হা করে লাশটার দিকে তাকিয়ে আছে কিশোর। ওটা যে লাশই তাতে কোনো সন্দেহ নেই। যেভাবে ছুরিটা গলায় বিঁধে আছে, এরপর কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। তারপরও নিশ্চিত হওয়ার জন্য সাহস করে গলায় হাত দিল সে। কয়েক ফোঁটা রক্ত লাগলো হাতে। এমনভাবে ঢোকানো হয়েছে ছুরিটা, ক্ষতের মুখ বন্ধ হয়ে গেছে, গলগল করে রক্ত বেরোতে পারেনি। মনে হয় এমন কেউ করেছে খুনটা যা জানা আছে কোথায় ছুরি ঢোকালে রক্তে ভেসে যাবে না, দ্রুত মারা যাবে। দেখে মনে হয় পেশাদার কোনো খুনির কাজ। কিন্তু সে তো অরুণকে ঢুকতে দেখলো সাফিয়ার পেছনে। তার যা বয়স, পেশাদার খুনি হওয়ার মতো অভিজ্ঞতা সঞ্চয় করা সম্ভব নয়। এমন হতে পারে ঘ্যাচ করে গলায় মেরে দিয়েছে, তাই ঠিক জায়গায় লেগে গেছে। মারাটাই উদ্দেশ্য ছিল তার। দ্রুত মরবে, রক্ত কম বেরোবে, এসব নিয়ে মোটেও মাথা ঘামায়নি। কাকতালীয় ভাবে হয়তো যা ঘটার ঘটে গেছে। আরো কয়েকটা সেকেন্ড দ্বিধাগ্রস্ত হয়ে বসে রইল কিশোর। তারপর লাফিয়ে উঠে দাঁড়ালো। প্রায় ছুটে চলল দরজার দিকে। দৌড়ে এসে নার্স স্টেশনে ঢুকলো সে। দেখে ডেস্কে বসে আছে নার্স বিশাখা। রবিন কথা বলছে, নিশ্চয়ই ওর কথাই জিজ্ঞেস করছে। কাছে গিয়ে দাঁড়ালো কিশোর। ফিরে তাকালো রবিন। নিচে দাঁড়িয়ে আছি আমি সেই কখন থেকে, কোথায় গিয়েছিলে? হাত নেড়ে ডাকলো কিশোর, এদিকে এসো, কথা আছে। বিশাখার কাছ থেকে সরিয়ে এনে দরজার দিকে হাত তুলে বলল, নার্স সাফিয়া মরে পড়ে আছে ও ঘরের ভেতরে, গলায় ছুরি বেঁধা। বলো কি? কে মারলো? জানি না। তুমি গিয়েছিলে কেন ওখানে? সে অনেক কথা, পরে বলবো। ডাক্তারকে খবর দেওয়া দরকার, তারপর পুলিশ।
মাথা ঝাঁকালো রবিন। দুজনেই বিশাখার ডেস্কের সামনে এসে দাঁড়ালো। ওদের উত্তেজিত মুখ দেখে জিজ্ঞেস করলো নার্স, কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? সাফিয়াকে কোথায় এবং কি অবস্থায় দেখে এসেছে জানালো কিশোর। ভুরু কুচকে তাকিয়ে আছে নার্স, বিশ্বাস করতে পারছে না। আচমকা নড়ে উঠল সে, থাবা মেরে তুলে নিল রিসিভার। দ্রুত কয়েকটা নম্বর টিপল। রিসিভারে প্রায় চিৎকার করে বলল, ডাক্তার হারুন আছেন? দাও, জলদি দাও। কে স্যার? বিশাখা। স্যার, এক্ষুনি একবার আসতে হবে আপনাকে, সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। লাইন কেটে দিয়ে আরেকটা নম্বরে রিং করলো সে। সিকিউরিটি, জলদি, 4 তলায় খুন হয়েছে। চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে দাঁড়ালো বিশাখা। রেসিডেন্ট ডক্টরকে খবর দিয়েছি, আসছেন। সিকিউরিটিও আসছে। কিশোরের দিকে তাকালো সে। চলো। ডেস্কের অন্য পাশ থেকে বেরিয়ে এলো সে। 2 গোয়েন্দাকে তার সঙ্গে আসার ইশারা করে হাঁটতে শুরু করলো। আগে আগে চলল কিশোর। তাড়াহুড়ো করে করিডোরে বেরোতে গিয়ে ধাক্কা লাগিয়ে দিয়েছিল আরেকটু হলে বেডের সঙ্গে। সার্জিক্যাল মাস্ক পরা একজন অর্ডারলি বেডটা ঠেলে নিয়ে চলেছে এলিভেটরের দিকে। তাতে রোগী, চাদর দিয়ে ঢাকা, অপারেশনের জন্য নিয়ে যাচ্ছে বোধহয়। বেডের পাশ কাটিয়ে প্রায় ছুটতে ছুটতে সেকেন্ড উইংয়ে ঢোকার দরজাটার সামনে এসে দাঁড়ালো কিশোর। ঠেলা দিয়ে খুলে ফেলল। এই সময় এলিভেটর থেকে নেমে এলেন ডাক্তার হারুন, সঙ্গে ছাই রঙের ইউনিফর্ম পরা 2জন সিকিউরিটি গার্ড। সবাই ঢুকলো অন্ধকার ঘরটাতে। বড় টর্চ জ্বলল একজন সিকিউরিটি। 2জনের মধ্যে সে লম্বা। নানা রকম জিনিস আর আবর্জনায় বোঝাই ঘরটার মধ্যে আলোটা ঘুরিয়ে আনলো একবার। কেউ নেই। কিশোর যা যা বলেছে ডাক্তারকে বলছে বিশাখা। লাশটা কোথায় পড়ে থাকতে দেখেছো তুমি? কিশোরকে জিজ্ঞেস করলো গার্ড। এলিভেটরের গর্তের কাছে বালির স্তূপে দেখালো কিশোর। আর এক সিকিউরিটির টর্চটা চেয়ে নিয়ে দৌড় দিলেন ডাক্তার হারুন। স্তূপটার কাছে গিয়ে দাঁড়ালেন। পেছন পেছন গেল 2 গার্ড আর বিশাখা। টর্চের আলো ফেলে দেখছে। কিশোর আর রবিন দাঁড়িয়ে আছে দরজার কাছে। অবাক লাগছে কিশোরের। কেউ কিছু করছে না কেন? ডাক্তার সাহেব লাশটা পরীক্ষা করে দেখছেন না কেন? কোনো প্রতিক্রিয়া নেই কারো মধ্যে। এগিয়ে গেল কিশোর। বালির স্তূপের কাছে এসে থমকে দাঁড়ালো। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। প্রচন্ড এক ধাক্কা খেল যেন কিশোর। রবিন কয়েকবার পেছনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে পিছিয়ে গেল তার কাছে। ফিস করে বিমূঢ় কণ্ঠে বলল, লাশটা নেই। তা কি করে হয়? এইমাত্র না দেখে গেলে তুমি? শুধু দেখিনি, হাত দিয়ে দেখেছি, আঙুলে রক্তও লেগেছিল। পড়লে আরো ঝামেলায়। তোমার কথা কেউ বিশ্বাস করবে না। বুঝতে পারছি। সিকিউরিটির লম্বা লোকটা গিয়ে উকি দিচ্ছে এলিভেটরের শাফটের ভেতরে। আলো ফেলে দেখলো। ফিরে তাকিয়ে তার সঙ্গীকে বলল, কিছুই নেই। দ্বিতীয় লোকটাও গিয়ে শাফটের গর্তে আলো ফেলল। ওদের পাশে গিয়ে দাঁড়ালেন ডক্টর হারুন আর বিশাখা। ফিসফিস করে রবিন বলল, আস্ত একটা মানুষ বাতাসে মিলিয়ে যেতে পারে না, লাশ হোক আর যাই হোক। সে কথাই তো ভাবছি। 10 মিনিট আগেও ছিল ওখানে সাফিয়ার লাশ। আমি বেরোনোর পর সরিয়েছে। এত তাড়াতাড়ি সরালো কি করে? তাকে সন্দেহ হয় তোমার? সাফিয়ার পেছন পেছন অরুণকে এখানে ঢুকতে দেখেছিলাম। অরুণ? নাক দিয়ে খোঁত শব্দ করলো রবিন। ও খুন করেছে? সার্জিক্যাল নাইফ চুরি করতে দেখেছি আমি ওকে। ওরকম একটা ছুরি গলায় বেঁধা ছিল সাফিয়ার। ঘন ঘন নিচের ছোটে 2বার চিমটি কাটলো কিশোর। ঘুরে দাঁড়ালো 2 সিকিউরিটি, ডাক্তার আর বিশাখা। রবিন বলল, হ্যাঁ আসছে, ধমক খাওয়ার জন্য তৈরি হও। কিশোরের সামনে এসে দাঁড়ালো বিশাখা। কঠিন কণ্ঠে বলল, কই লাশ কোথায়? কি দেখেছো তুমি? লাশই দেখেছি আমি, জোর দিয়ে বলল। কোনো সন্দেহ নেই আমার। তাহলে গেল কোথায়? বুঝতে পারছি না। বিশাখার পাশে এসে দাঁড়ালেন ডাক্তার। আলো ফেললেন কিশোরের মুখে। বুঝতে পারলেন কিশোর মিথ্যা কথা বলছে না। সবাইকে অবাক করে দিয়ে হেসে ফেললেন। ও, বুঝেছি কি হয়েছে। ওই গাধা হান্নানটা করেছে এই কাজ। সুযোগ পেলেই আমার সঙ্গে রসিকতা করে। ওর এই স্কুলের সব আবার গেল না। নিশ্চয়ই মর্গ থেকে এনে বেয়ারিশ কোনো মহিলার লাশ নার্সের পোশাক পরিয়ে ফেলে দিয়েছিল। জানে নাইট গার্ড টহল দিতে এলে দেখতে পাবে। যেহেতু ডিউটিতে আমি রয়েছি, ডাক পড়বে আমার, হন্তদন্ত হয়ে ছুটে আসবো।
বোকা বনবো, কারণ আমরা আসার আগেই লাশ সরিয়ে ফেলবে সে। তার প্ল্যান মতোই সব হয়েছে। কেবল নাইট গার্ডের জায়গায় তুমি ঢুকেছিলে এখানে। কিশোর কেন ঢুকেছে এই প্রশ্নটা মাথায় এলো না হারুনের। জবাব দেওয়া থেকে বেঁচে গেল কিশোর। অবাক কণ্ঠে বিশাখা বলল, আপনি বলতে চাইছেন আজও আপনার সঙ্গে রসিকতা করেছে ডাক্তার হান্নান? তাছাড়া আর কে? কিন্তু লাশটা সরালো কিভাবে? প্রশ্ন করলো কিশোর এত তাড়াতাড়ি। কনুয়ের গুঁতো মারলো রবিন। মনের ভাব, ঝামেলাটা যখন কেটে যাচ্ছে যাক না, আবার সেটাকে খুঁচিয়ে ঝামেলা বাড়ানো কেন? আরে হান্নানকে তোমরা চেনো না, ওর অসাধ্য কোনো কাজ নেই। অসাধ্যটা কিভাবে সাধন করেছে সেটা জানার প্রবল ইচ্ছেটা আপাতত চাপা দিল কিশোর। রবিনের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে চুপ হয়ে গেল। ঝামেলাটা আপাতত কেটেই যাক। সেকেন্ড উইং থেকে বেরিয়ে এলো সবাই। বিশাখা চলে গেল তার ডেস্কের দিকে। দুই গার্ড এবং ডাক্তার হারুনের সঙ্গে এলিভেটরে করে নিচে নেমে এলো কিশোর আর রবিন। গার্ডরা চলে গেল ওদের অফিসের দিকে। নিজের অফিসে যাওয়ার আগে দুই গোয়েন্দার দিকে ফিরলেন হারুন। ছেলেরা শোনো, একটা অনুরোধ করব তোমাদের। এই কথাটা ডাক্তার হান্নানকে বলো না। আমি ওর সামনে এমন ভান করব যেন কিছুই জানি না। তার রসিকতার ফাঁদে পা দেয়নি এটা বুঝলে সে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যাবে। ওটাই হবে তার উপর আমার প্রতিশোধ। বড় বড় মানুষেরাও কেমন ছেলে মানুষের মতো কাণ্ড করে দেখি অবাক হয়ে গেল রবিন। চুপ করে রইল। কিন্তু কিশোর এত সহজে মেনে নিতে পারল না। আপনার কি ধারণা এইসব কথা কেউ বিশ্বাস করবে? এই ধরনের রসিকতা করার বয়স কি আছে ডাক্তার হান্নানের? আবার ঝামেলায় পড়তে যাচ্ছে ভেবে প্রমাদ গুনল রবিন। তাড়াতাড়ি বলল, না না, আমরা কাউকে কিচ্ছু বলবো না। কিশোরই ভুল করেছে। অন্ধকারে অন্য লাশকে সাফিয়া ভেবেছে, এছাড়া আর কি হবে। এসো কিশোর, যাই, দেরি হয়ে যাচ্ছে। হাত ধরে টেনে ওকে সরিয়ে আনলো রবিন। ডাক্তার হারুন চলে গেলেন। হাতটা ছাড়িয়ে নিল কিশোর। রবিনকে বলল, তুমি বাড়ি যাও। আয়না খালা যদি ফেরেন আমার কথা জিজ্ঞেস করেন তাহলে বলবে হাসপাতালে কাজ আছে, আমার ফিরতে দেরি হবে। তুমি কোথায় যাচ্ছ? এই রহস্য শেষ না দেখে আমি ছাড়বো না। করবেটা কি তুমি? উপরে যাচ্ছি, চিলড্রেন্স ফ্লোরে। তুমি বাড়ি চলে যাও। রবিনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে এলিভেটরের দিকে হাঁটতে শুরু করলো কিশোর। আবার ওকে দেখে ভুরু কুচকে তাকালো নার্স বিশাখা। তুমি? নার্স সাফিয়ার সঙ্গে দেখা না করে যাব না। ওকে না তুমি খানিয়াকে মৃত দেখে এলে। এখন তো জানি ভুল দেখেছি। ডাক্তার হান্নান রসিকতা করেছেন ডাক্তার হারুনের সঙ্গে। তুমি ওসব কথা বিশ্বাস করেছ? করবো না কেন? আপনাদের কথা শুনে তো বুঝলাম এরকম রসিকতার ঘটনা আরো ঘটেছে এই হাসপাতালে। আস্তে আস্তে মাথা ঝাঁকালো বিশাখা। আর কিছু না বলে ড্রয়ার থেকে একটা ম্যাগাজিন বের করে পাতা উল্টাতে শুরু করলো। আমি এখানে বসি? অনুমতি চাইল কিশোর। বসো, মুখ না তুলেই বললেন বিশাখা। কয়েক মিনিট পর জিজ্ঞেস করলো কিশোর, আচ্ছা সিস্টার, সাফিয়া খাতুন কোথায় গেছে কিছু অনুমান করতে পারেন? আসছে না কেন এখনো? ডিউটি শেষ, ফিরে আসার তো কোনো কারণ দেখি না আমি। শুধু শুধু বসে আছো, কাল সকালে কথা বলো। দেখি না, থাকি না আর একটু, আসতেও তো পারে। তোমার ইচ্ছে। আবার ম্যাগাজিনে মন দিল বিশাখা। এখানে বসে এখন নার্স সাফিয়ার অপেক্ষা করছে না কিশোর। বিশাখাকে মিথ্যা কথা বলছে সে। ওর উদ্দেশ্য আবার ঢুকবে ছোট অফিসটায়, রেকর্ড রুমে। কখন সুযোগ পাবে, কতক্ষণ দেরি হবে কিছুই জানে না। তাই দাঁড় করিয়ে না রেখে বিদায় করে দিয়ে এসেছে রবিনকে। বসে বসে ভাবতে লাগলো সে, সাফিয়া খুন হয়েছে, কোনো সন্দেহ নেই তাতে। কিন্তু ওর লাশটা সরানো হলো কিভাবে? প্রশ্নটার জবাব জানা গেলে অনেক কিছু পরিষ্কার হয়ে যেত। খুনি কে হয়তো সেটা অনুমান করা যেত। অরুণ খুন করেছে এটা কিছুতেই মেনে নিতে পারছে না। কিন্তু নিজের চোখে যে দুটো ঘটনা ঘটতে দেখলো, ছুরি চুরি আর সাফিয়াকে অনুসরণ করে গিয়ে সেকেন্ড উইং এ ঢোকা, এর কি ব্যাখ্যা? সব রহস্যের চাবিকাঠি রয়েছে ওই ছোট ছেলেটার অদ্ভুত আচরণের মধ্যে। দীপু দীপু নার্স সাফিয়া, অরুণ, কোথাও না কোথাও কোনো না কোনোভাবে একটা যোগাযোগ আছে এই তিনজনের মধ্যে। সেটা কি এটা জানতে পারলে সমাধান করে ফেলা যাবে রহস্যের। আবার যেতে হবে হিরণ মিয়ার ভূতের গলিতে, দীপুদের বাড়িতে।
তবে তার আগে ওর মেডিকেল ফাইলটা দেখতে হবে আর একবার ভালো করে। গতকাল তাড়াহুড়োয় সবটা পড়তে পারেনি। কখন আসবে সেই রেকর্ড রুমে ঢোকার সুযোগ? নার্স বিশাখা ওঠে না কেন? বসে আছে তো আছেই। এই সময়টাই তেমন ডিউটি দিতে হয় না রোগীদের কেবিনে, তাই কাজ কম। অবশেষে ট্রলিতে করে খাবার নিয়ে উঠে আসতে লাগলো বয় আর আয়ারা। রোগীদের রাতের খাবার সরবরাহের সময় হয়েছে। উঠে দাঁড়ালো বিশাখা। ঠিক মতো খাবার দেয়া হচ্ছে কিনা তদারক করতে হবে ওকে। চলে গেল একজন আয়ার পেছন পেছন। ওর দিকে কারো নজর আছে কিনা দেখলো কিশোর। নেই। আস্তে করে উঠে দাঁড়ালো। পায়ে পায়ে এগিয়ে গেল ছোট্ট অফিসটার দিকে। আরেকবার দেখলো কেউ তার দিকে তাকিয়ে আছে কিনা। ঢুকে পড়লো ভেতরে। দরজা লাগিয়ে দিয়ে আলো জ্বেলে দিল সে। জানা আছে কোন তাকে রয়েছে দীপুর ফাইল। সোজা এগুলো সেদিকে। কিন্তু নেয়ার জন্যে হাত বাড়িয়েই থেমে গেল সে। ফাইলটা নেই আগের জায়গায়। খুঁজতে শুরু করলো সে। যে তাকে রেখেছিল সেখানেও পেল না। পরিষ্কার মনে আছে ওর, গতকাল দেখার পর এখানেই রেখে গিয়েছিল। হয়তো এরপর কেউ সরিয়ে অন্য কোনোখানে রেখেছে। নিচের তাকে দেখলো, তার নিচের তাকে। তন্ন তন্ন করে খুঁজলো সবগুলো তাক, কোথাও নেই। আশ্চর্য, গেল কোথায় ফাইলটা? নতুন ফাইলের তাক, পুরনো ফাইলের তাক, সমস্ত জায়গায় ঘাটাঘাটি করলো, কিন্তু কিছু নেই তো নেই। পেল না সে ফাইলটা। দীপুর নামে কোনো চারও চোখে পড়লো না। যেন দীপু নামের কোনো ছেলে কোনো কালে ভর্তিই হয়নি এই হাসপাতালে। বড়ই তাজ্জব ব্যাপার। নার্স সাফিয়ার দেখা পেলে? জিজ্ঞেস করলো রবিন। পরদিন দুপুরে ক্যান্টিনে খেতে বসছে দুজনে। মুখ তুলল কিশোর। তোমার কি এখনো ধারণা যে কাল রাতে আমি ভুল দেখেছি? না না, তা নয়। কিশোরের দৃষ্টি এড়াতে রূপচাঁদার কাটা বাছায় মন দিল রবিন। এমনি জিজ্ঞেস করেছি। 2-3 দিনের আগে খোঁজ পড়বে বলে মনে হয় না। চিন্তিত ভঙ্গিতে ভাত মুখে দিল কিশোর। কেন? হঠাৎ অসুস্থ হয়ে অনুপস্থিত থাকতে পারে যে কেউ। 2-3 দিন যাওয়ার পরও যদি কোনো খবর না পাঠায় অফিসে, তখন হয়তো খোঁজ নেওয়ার ব্যবস্থা করবেন শিফট ইনচার্জ। নাও করতে পারেন। এত বড় হাসপাতাল, অনেক তো নার্স। একজন নার্সের অনুপস্থিতি খুব একটা নজরে আসবে না কারো। বিশাখা আসবে, আর ডাক্তার হারুনের। টনক নড়বে। হয়তো শিফট ইনচার্জকে জানাবে কালকের ঘটনাটার কথা। হয়তো। তবে ততদিন অপেক্ষা করতে রাজি নই আমি। কি করবে? সাফিয়ার বাড়িতে যাব। বাড়ির লোককে ওর কথা জিজ্ঞেস করব। দেখি ওরা কি বলে। তবে আমার যা বিশ্বাস যাওয়া লাগবে না। আজই খোঁজ করতে আসবে ওরা। হাসপাতালে 2-3 দিন অনুপস্থিত থাকলে এখানকার কেউ হয়তো খোঁজ নেবে না, কিন্তু বাড়িতে 24 ঘন্টা না গেলেই বাড়ির লোকে অস্থির হয়ে পড়বে। তা ঠিক। খাওয়া শেষ করে রবিন চলে গেল তার ডিউটিতে। কিশোর উঠে এলো এক্স রে রুমে। গড়িয়ে গড়িয়ে কাটলো আর একটা একঘেয়ে দিন। বিকেলের শিফট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চিলড্রেন্স ফ্লোরে উঠে এলো সে। সাফিয়ার ঠিকানা জানা দরকার। নার্স বিশাখা এসেছে। কিশোরকে দেখে জিজ্ঞেস করলো, কাল সাফিয়ার সঙ্গে দেখা হয়েছিল? না। আজকে? আজ তো আসেইনি, সেজন্যে এলাম আপনার কাছে। ওর ঠিকানাটা দরকার। তোমার কি কাজ ওর কাছে? যেন খুব অসহায় বোধ করছে এমন ভঙ্গি করে বলল কিশোর। এক্স রে রুমে কাজ করতে আমার ভালো লাগে না। সিস্টার সাফিয়া নার্স সুপারভাইজারের কাছে কমপ্লেন করেছে, তাই তাকে ধরেই আবার এখানে ফেরার ইচ্ছে আমার। সুপারভাইজারকে বলে যদি আবার আমাকে এখানে নিয়ে আসে তাহলে বেঁচে যায়। মৃত হাসল বিশাখা। ও, এই সমস্যা? আমাকে আগে বললেই পারতে। ঠিক আছে, আমার সঙ্গে দেখা হলে সাফিয়াকে বলে দেব। হাসি ছড়িয়ে পড়ল কিশোরের মুখে। অনেক ধন্যবাদ আপনাকে সিস্টার। কোথায় দেখা হবে ওনার সাথে? থাকে কোথায় উনি? কেন, হাসপাতালের নার্স কোয়ার্টারে। ও, আমি ভেবেছি বাড়িতে থাকে, পরিবারের সঙ্গে। না, থাকে না। ওর স্বামীটা একটা শয়তান। কাজকর্ম কিচ্ছু করে না, ভাত দিতে পারত না। উল্টে মাতাল হয়ে এসে ভাত চেয়ে না পেয়ে স্ত্রীকে পেটাতো। একটা মেয়ে আছে,
সহ্য করতে না পেরে শেষে মেয়েকে নিয়ে পথে বেরিয়ে পড়ল একদিন সাফিয়া। পেটের দায়ে নার্সের চাকরি নিল। মেয়েটা এখন কোথায়? চিটাগাঙে। হোস্টেলে রেখে পড়ায় ওকে সাফিয়া, ডাক্তার বানাবে। নার্স সাফিয়ার বদমেজাজের একটা বড় কারণ খুঁজে পেল কিশোর। তার এই তিন মেয়েটার কথা ভেবে দুঃখ হলো। ওকে কে দেখবে এখন? বাপের কাহিনী যা শুনলো তাতে ও থাকা না থাকা সমানই কথা। ঘড়ি দেখল বিশাখা, কিন্তু এখনো আসছে না কেন? আনমনে বলল, হয়তো আজ আর আসবে না, মাঝে মাঝেই এরকম চলে যায়। কোথায়? মেয়ের কাছে? মাথা ছেঁকালো বিশাখা। স্বামীর সঙ্গে সম্পর্ক আছে, তবে নামকাও আসতে। স্বামীটাই রেখেছে টাকার জন্যে। নিয়মিত টাকা নিতে আসে সাফিয়ার কাছে, না দিলে ভয় দেখায় আদালতে নালিশ করে মেয়েকে ওর কাছ থেকে কেড়ে নেবে। কিছুদিন আগে এসে হুমকি দিয়ে গেছে ওর টাকার বড় প্রয়োজন, 20,000 টাকা দিতে হবে। খুবই মুষড়ে পড়েছে বেচারি সাফিয়া। এত টাকাও একসঙ্গে কোত্থেকে দেবে? ব্ল্যাকমেইলের গন্ধ পাচ্ছে কিশোর, আগ্রহী হয়ে উঠল। সাফিয়ার স্বামীর সঙ্গে কথা বললে হয়তো মূল্যবান তথ্য পাওয়া যাবে। কানিপকের মতো সামনে গলা বাড়িয়ে দিল সে। নাম কি লোকটার? কোথায় থাকে? নাম বারেক। কোথায় থাকে জানি না, তবে কক্সবাজারে থাকে না এটুকু জানি। ঠোকর দেওয়ার পর মাছ ফসকে যাওয়া বকের মতোই আবার গলাটা ফিরিয়ে আনলো কিশোর। ও, আগের দিন লাশ দেখার কথা নিয়ে কোনো কথা তুলল না আর বিশাখা। কিশোরও সে সম্পর্কে কিছু বলল না। যা জানতে এসেছিল তার চেয়ে বেশিই জেনেছে। সন্তুষ্ট হয়ে বিশাখাকে আর একবার ধন্যবাদ দিয়ে নার্স স্টেশন থেকে বেরিয়ে এলো। বাড়ি ফেরার পথে প্রাইমারি স্কুলে ঢুকে দেখল রবিন আছে কিনা। আছে, ও বলল। ফিরতে আরও কিছুটা দেরি হবে তার, কাজের চাপ পড়ে গেছে। রাতেই কর্মীদের মধ্যে বিলি বন্টন শেষ করে রাখতে হবে, খুব ভোরে যাতে ত্রাণ সামগ্রী নিয়ে বেরিয়ে যেতে পারে ওরা। বাড়ি এসে দেখল খালা ফেরেননি। কাজের বুয়া চা নাস্তা দিয়ে গেল। হাত মুখ ধুয়ে খেয়ে নিল সে। ভূতের গলিতে যাওয়ার কথা ভাবল। রবিন কখন ফেরে ঠিক নেই, ওর জন্য বসে থাকলে দেরি হয়ে যাবে, হয়তো আজ আর যাওয়াই হবে না। এটা ভেবে উঠে পড়ল। কাপড় বদলে নিল, জিন্সের প্যান্ট পরল, খয়েরি রঙের গেঞ্জি নিল সাথে, যাতে অন্ধকারে গায়ে ঢাকা দিয়ে থাকা সহজ হয়। বাড়িটার উপর চুরি করে নজর রাখার প্রয়োজন হতে পারে। বাড়ি থেকে বেরিয়ে রিক্সা নিল। ভূতের গলির মুখের কাছে যখন পৌঁছলো, শেষ বিকেলের লম্বা ছায়া পড়েছে। গোরস্থানের কাছে এসে রিক্সা ছেড়ে দিল। রিক্সা ঘুরিয়ে নিয়ে রওনা হয়ে গেল রিক্সাওয়ালা। বাঁক নিয়ে ওটা অদৃশ্য হয়ে যেতে কয়েক মিনিট লাগলো। একেবারে নীরব হয়ে আছে এলাকাটা। রাস্তায় লোক চলাচল প্রায় নেই। মনে হতে লাগলো ভূতের গলির স্তব্ধ আবহাওয়া যেন গিলে নিল ওকে। পরিবেশটা মোটেও ভালো লাগলো না ওর। পাহাড়ি অঞ্চলে বিকেল শেষ হতে না হতেই অন্ধকার নামলো। গোধূলির সময় বড় কম, একটা দুটো করে আলো জ্বলে উঠতে লাগলো ছড়িয়ে ছিটিয়ে থাকা বাড়িগুলো জানালায়। গাছপালা আর ঝোপঝাড়ের ফাঁকে এখানে সাধারণ আলোকেও অপার্থিব লাগছে। দীপুদের বাড়ির দিকে হাঁটতে শুরু করলো কিশোর। গেটের কাছে এসে সামনে দিয়ে না ঢুকে ঘুরে পিছন দিকে চলে এলো। ঘন ঝোপঝাড় জন্মে আছে, সেগুলোর ভেতর দিয়ে নিঃশব্দে চলে এলো সে রান্নাঘরের জানালার কাছে। আলো জ্বলছে। আস্তে মাথা উঁচু করে উকি দিল ভেতরে। একটা ছোট টেবিলের সামনে বসে আছে দীপু। তাকে চেনাই যাচ্ছে না, চেহারাটা অন্যরকম লাগছে। অসুস্থতা কতটা বদলে দেয় মানুষের চেহারা, এটা ভেবে অবাক লাগছে ওর। দীপুর চোখ বোঝা, তবে ঘুমোচ্ছে না। তার সামনে বসে থাকা একজন মহিলার কথাই অন্যমনস্ক ভঙ্গিতে খুব আস্তে আস্তে মাথা নাড়ছে মাঝে মধ্যে। মহিলাকে আগে কখনো দেখেনি কিশোর। জানালার একটা পাল্লা ফাঁক হয়ে আছে, কিন্তু মহিলা এতই নিচু স্বরে কথা বলছে সেটা বুঝতে পারলো না সে। দীপুর পরনের পোশাক দেখে অনুমান করলো ওকে বাইরে নিয়ে যাওয়া হবে। একটা ছোট সুটকেস রাখা আছে দরজার কাছে। খেলনা ভালুকটা দেখতে পেল না। মিসেস ইসলামের চেয়ে এই মহিলার বয়স কম, ক্লান্ত দেখাচ্ছে, অধৈর্য। দীপুকে কোনো মতে বোঝাতে না পেরেই বোধহয় রেগে যাচ্ছে সে। কি বলছে ও? ছেলেটাকে কোথায় নিয়ে যেতে চায়?
রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো একটা লোক, সঙ্গে মিসেস ইসলাম। টেবিলের সামনে বসে থাকা মহিলাকে কিছু জিজ্ঞেস করলো লোকটা। নিরাশ ভঙ্গিতে মাথা নাড়ল মহিলা। হাত ধরে দীপুকে চেয়ার থেকে টেনে নামালো ওর মা। ঝাড়া দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করলো দীপু, কিন্তু পারল না, কেঁদে ফেললো। টানতে টানতে ওকে দরজা দিয়ে বের করে নিয়ে গেল মিসেস ইসলাম। সুটকেস তুলে নিয়ে ওদের পেছন পেছন গেল লোকটা। ওদের পেছনে দ্বিতীয় মহিলা। ছেলেটাকে নিয়ে বাইরে বেরোলো তিনজনে। বারান্দার নিচে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। অসহায় বোধ করলো কিশোর। ওর গাড়ি নেই, ওদেরকে অনুসরণ করতে পারবে না। গাড়িটার নম্বর লিখে রাখা দরকার। কাগজ কলমের জন্যে পকেটে হাত দিল, নেই। মরিয়া হয়ে হাতড়াতে শুরু করলো অন্য পকেটগুলো, কোনোটাতেই নেই। বাসায় ফিরে কাপড় বদলেছে, তারপর নোটবুক এবং কলম নেওয়ার কথা আর মনে ছিল না। নিলেও লাভ হতো না, কি লিখত? এতই অন্ধকার, গাড়ির নম্বর প্লেট পড়তে পারছে না। বাড়ির সামনে কোনো আলো জ্বালা হয়নি। ঝোপের মধ্যে লুকিয়ে বসে থেকে সে দেখল দীপুকে নিয়ে গাড়ির পেছনের সিটে উঠল দ্বিতীয় মহিলা। লোকটা উঠল ড্রাইভিং সিটে। বারান্দার সিঁড়িতে দাঁড়িয়ে রইল মিসেস ইসলাম। ছেলের কান্নায় তার বিন্দুমাত্র মন ভেজেনি। হেডলাইট জ্বলল গাড়িটার। দড়াম করে দরজা লাগালো লোকটা। ইঞ্জিন স্টার্ট নিল, চলতে আরম্ভ করলো গেটের দিকে। পেছনের সিটে নেতিয়ে পড়েছে দীপু। বেরিয়ে গেল গাড়ি। ভারী হয়ে উঠল নীরবতা। ঘরে ঢুকে সামনের দরজা বন্ধ করে দিল মিসেস ইসলাম। যেখানে ছিল সেখানেই রইল কিশোর। শূন্য রান্নাঘরে ফিরে আসতে দেখলো মহিলাকে। আর কিছু দেখার নেই এখানে, সরে আসতে যাবে, ঠিক এই সময় কানে এলো তীক্ষ্ণ চিৎকার বাড়ির ভেতরের কোনো একটা ঘর থেকে। শব্দটা যেন ফুঁড়ে দিল রাতের নীরবতাকে। পাগলের মতো চিৎকার করছে একটা বাচ্চা ছেলে, তারপর ফোপাতে শুরু করলো। মারছে মনে হলো ওকে কেউ। স্তব্ধ হয়ে গেছে কিশোর। থেমে গেছে কান্নার শব্দ। আবার নীরব হয়ে গেল ভূতের গলি। বাড়ির ভেতর থেকে আর কোনো শব্দ আসছে না। দীপুকে বের করে নিয়ে যাওয়া হয়েছে ওর চোখের সামনে থেকে। এতক্ষণে নিশ্চয় অনেক দূরে চলে গেছে গাড়িটা। চিৎকার করছে অন্য একটা ছেলে। কে সে? রহস্য আরো জটিল হয়ে উঠেছে। অনেক প্যাচ। এই বাড়ির সঙ্গে হাসপাতালের নার্সগুনের কি সত্যি কোনো সম্পর্ক আছে? ঘটে যাওয়া ঘটনাগুলো মনে মনে আগাগোড়া খতিয়ে দেখতে লাগলো সে। একই সঙ্গে রান্নাঘরের দিকেও চোখ রাখলো। ঘটনার সূত্রপাত ক্যান্সার হাসপাতালে, 4 তলায়, চিলড্রেন্স ফ্লোরে। ছোট ছেলের কান্না শুনে দেখতে গিয়েছিল সে। ছেলেটার আচরণ অস্বাভাবিক লেগেছে। নার্স সাফিয়ার আচরণ অস্বাভাবিক ছিল। দীপুর মায়ের আচরণ ছিল অস্বাভাবিক। অরুণের আচরণ অস্বাভাবিক। এদেরকে ঘিরেই রহস্য আবর্তিত হচ্ছে। ভাবতে গিয়ে তার মনে হলো হাসপাতালের কারো সাহায্য পেলে ভালো হতো, কিন্তু কার? যার মোটামুটি ক্ষমতা আছে। প্রথমেই মনে এলো হারুনের কথা। সঙ্গে সঙ্গে বাতিল করে দিল তাকে। যে লোক লাশ গায়েব হয়ে যাওয়ার মতো সিরিয়াস ব্যাপারকে গুরুত্ব না দিয়ে রসিকতা বলে উড়িয়ে দেয়, তাকে কিছুতেই বিশ্বাস করতে পারা যায় না। আর করাতে পারলেও তাকে দিয়ে কোনো কাজ যে হবে সে নিশ্চয়তা নেই। তাহলে কাকে ধরবে? ডক্টর হেমায়েত হোসেন? হ্যাঁ, হতে পারে। যেহেতু শিফট ইনচার্জ তিনি, ডাক্তার আর নার্সদের ব্যাপারে খবরাখবর তার প্রায় ভালোই জানা। সাফিয়া অনুপস্থিত থাকার কথা তাকে জানালে তিনি খোঁজ নিতে পারবেন। ইস, আয়না খালাটা এখন থাকলেও হতো। এখানকার অনেক মানুষের সঙ্গেই তার খাতির, ভালো যোগাযোগ। ডাক্তার হেমায়েত হোসেনের সঙ্গে সরাসরি যদি নাও থাকে, অন্য কারো মাধ্যমে তার সঙ্গে কথা বলার একটা ব্যবস্থা অবশ্যই করে দিতে পারত। কিন্তু খালাটা সেই যে গেল তো গেলই। মনে হচ্ছে বঙ্গোপসাগরের কোনো দ্বীপ আর রাখবে না, সব চষে চষে তারপরেই ফিরবে। 8 ঘন্টা কেটে গেল, নতুন কিছু ঘটল না। মিসেস ইসলাম রান্নাঘর থেকে চলে গেছে। আর বসে থেকে লাভ নেই। ঝোপ থেকে বেরিয়ে বাড়ির পাশ ঘুরে রাস্তায় এসে নামলো কিশোর। আনমনা হয়ে হেঁটে চলল অন্ধকার রাস্তা ধরে। আকাশে চাঁদ নেই, তারাগুলো মেঘে ঢাকা। অন্ধকার খুব বেশি।
কবরস্থানটার কাছে এসেই অকারণেই গা ছমছম করতে লাগলো। ভূত প্রেতে বিশ্বাস নেই তার, ওসবের ভয় করে না, কিন্তু তবুও অদ্ভুত একটা অনুভূতি হতেই থাকলো। মনে হলো কেউ যেন তার উপর নজর রাখছে, পিছু নিয়েছে। ফিরে তাকালো, কিন্তু কাউকে চোখে পড়ল না। গুরুস্থানটার দিকে তাকালো, এতই অন্ধকার, পাহাড়ের ঢালটাকে কালো একটা দেয়াল ছাড়া আর কিছুই মনে হলো না। ছিনতাইকারী না তো? ইদানিং ওদের অত্যাচার বড় বেড়েছে। সৈকত ও নির্জন এলাকাগুলোতে একা হাঁটা নিরাপদ নয়। কোথা থেকে যে ছায়ার মতো এসে উদয় হবে, ঘিরে ধরবে, পেটে ছুরি ঠেকিয়ে পকেটগুলো সব খালি করে নিয়ে চলে যাবে, ঠিক ঠিকানা নেই। বাধা দিলেই বিপদ, দেবে পেটে ছুরি ঝুঁকিয়ে। পকেটে টাকা পয়সা অবশ্য তেমন নেই, সঙ্গে দামি জিনিস বলতে কেবল ওর হাত ঘড়িটা আছে। হাঁটার গতি বাড়িয়ে দিল সে, একটা রিক্সা পেলেও হতো। হঠাৎ পেছনে একটা মোটর সাইকেলের ইঞ্জিন স্টার্ট নেওয়ার শব্দ হলো। ফিরে তাকালো সে, রাস্তার পাশে দাঁড়িয়ে আছে বাইকটা। হেডলাইট জ্বলল। লাফ দিয়ে রাস্তায় উঠে তীব্র গতিতে ছুটে আসতে শুরু করলো। ও, ঠিকই জানান দিয়েছে তাহলে ওর ষষ্ঠ ইন্দ্রিয়, ছিনতাইকারী। ওরা মোটর সাইকেলে করেই বেশি আসে। তৈরি হয়ে গেল কিশোর। একজন হলে কেয়ারও করে না, দুজন হলেই বাকি। সঙ্গে যদি ওদের ছুরি কিংবা পিস্তল না থাকে, পিটিয়ে হাড্ডি ভাঙবে আজ ব্যাটাদের। ভালো মতো কারাত আর জুজুৎসুর প্র্যাকটিস করে নেবে ওদের উপর। তীব্র গতিতে ধেয়ে আসছে মোটর সাইকেল। আলো পড়ল কিশোরের মুখে, অন্ধ করে দিল চোখ। গায়ের উপরে এসে পড়বে নাকি? ভালো কায়দা তো। ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে অসহায় করে তারপর কি হাতিয়ে নেবে জানে আর। লাফিয়ে সরে গেল সে। চোখে কিছু দেখতে পাচ্ছে না, মোটর সাইকেলের আলো ছাড়া। ঘ্যাচ করে এসে পাশে ব্রেক কষল মোটর সাইকেল। আরোহী মাত্র একজন। হাতে ছুরি বা পিস্তল দেখা গেল না। হেলমেট ঢাকা থাকায় মুখ দেখা যাচ্ছে না। কিশোর, তুমি এত রাতে এখানে? বলে উঠল পরিচিত কণ্ঠ। অবাক হয়ে গেল কিশোর। অরুণ? ক্ষণিকের জন্য কথা হারিয়ে ফেলল সে। কি জবাব দেবে বুঝতে পারল না। মিনমিন করে শেষে বলল, হাঁটতে বেরিয়েছিলাম, এদিকটা অপরিচিত ছিল, ভাবলাম যাই দেখে আসি গে। কিন্তু রাত দুপুরে কি দেখবে? রাস্তায় আলো তো তেমন নেই যে কিছু দেখা যাবে। হ্যাঁ, তাই তো দেখছি। আসার সময় অবশ্য এটা ভাবিনি। তুমি কেন এসেছিলে? কাজ ছিল। কি কাজ? জরুরি কিছু না তো। এখন বাড়ি যাবে তো? হ্যাঁ। ওঠো। কেন? বাড়ি পৌঁছে দেব। কোনো দুরভিসন্ধি নেই তো অরুণের? এত রাতে ও এদিকে কেন এসেছিল প্রশ্নটার জবাব এড়িয়ে গেল। দ্বিধা করতে লাগলো কিশোর। থাক না, আমি না হয় রিক্সায় করেই চলে যাব। আরে ওঠো তো, রিক্সা পেতে হলে অনেকখানি হাঁটতে হবে। এ অন্ধকারে হেঁটে কি করবে? দেখতে চাইলে দিনের বেলা বেরিয়েও। ছুটির দিনে আমার সঙ্গেও ঘুরতে পারো, কক্সবাজার দেখিয়ে দেব। আর কিচ্ছু বলল না কিশোর। উঠে বসলো অরুণের পেছনে। ঘরে যখন ফিরল, পিটির পিটির করে বৃষ্টি আরম্ভ হয়েছে। ঢুকেই দেখে আয়না খালা। কয়েক মিনিট আগে ফিরেছেন। ব্যাগ সুটকেসগুলো মেঝেতে রাখা, তখনও সরানো হয়নি। মুসা গেছে বাথরুমে, রবিন ডিউটি থেকে ফেরেনি। দেখেই বলে উঠলেন খালা, চেহারা তেমন ভূতের মতো করে রেখেছিস কেন? কোথায় গিয়েছিলি? হেসে ফেলল কিশোর। কোনটার জবাব দেব? প্রথম প্রশ্নটার জবাব দিতেই তো অনেক কথা বলা লাগবে। বলা লাগলে বল, কি ঘটিয়েছিস? দুর্গতদের মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য নেই। রহস্য নেই পৃথিবীতে এমন কোনো জায়গা আছে নাকি? তার মানে তদন্ত করতে গিয়েছিলি? বাথরুম থেকে বেরিয়ে এলো মোসা, দু চোখ মুখ শুকনো, পেটে হাত। কিশোরের দিকে তাকিয়ে বলল, তদন্ত? পেয়ে গেছো নাকি একখান কেস? তোমার কি হয়েছে? পেটে হাত দিয়ে রেখেছো কেন? বোধহয় আমাশায় ধরেছে, চিনচিন ব্যথা। তার মানে দ্বীপের পানি সহ্য করতে পারোনি। বোঝো তাহলে, ওসব খেয়েই কি করে বেঁচে আছে এখনকার মানুষগুলো। বড় বেশি সহ্য ক্ষমতা। খালার মুখের দিকে তাকালো কিশোর। এত দেরি করলে কেন? কোথায় কোথায় গিয়েছিলে? বঙ্গোপসাগরের কোনো দ্বীপ আর বাকি রাখেননি খালা। একটা চেয়ারে বসে পড়ল মুসা। উফ, ঘোরাতে ঘোরাতে মেরে ফেলেছেন। আর যা পচা গরম, বাপরে বাপ।
ওগুলো দ্বীপ না, নরক। হাসলেন খালা। জনসেবা অত সহজ না, অন্তত বাংলাদেশে। কিশোর বলল, আমিও সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। কেন, হাসপাতালের কাজ ভাল লাগছে না? লাগবে কি, চাকরের কাজ করায়। তাই নাকি? গলা চড়িয়ে ডাক দিলেন খালা। তাওয়ালির মা, চা দিতে কতক্ষণ লাগবে? হয়ে গেছে আম্মা। মিনিট খানেক পরই চানাচার ট্রে নিয়ে ঘরে ঢুকলো বুয়া। টেবিলে নামিয়ে দিয়ে চলে গেল। খাবারের দিকে নির্বিকার চোখে তাকিয়ে রইল মুসা, হাত বাড়ালো না। খালা শুধুই চা নিলেন। নাস্তা খেলে আর রাতে ভাত খেতে পারবেন না। মুসাকে বললেন, একটা কিছু তো মুখে দাও। আমার পেট ব্যথা করছে বলে 1 গ্লাস পানি ঢকঢক করে খেয়ে ফেলল মুসা। বেশি খারাপ নাকি? ট্যাবলেট লাগবে? দেখি রাতটা, সকালে না সারলে তখন খেয়ে ফেলব। কিশোরের দিকে তাকালেন খালা। তুই এখন কোত্থেকে এলি? ভূতের গলি থেকে। আটকে উঠল মুসা। খাইছে ভূত? খালাও অবাক, এখানে ভূতের গলি পেলি কোথায়? আমি না, হিরণ মিয়া পেয়েছে। ভুরু কুচকে গেল খালার। হা করে তাকিয়ে রইলেন বোনপোর মুখের দিকে। তুই কি সব সময় এমন করে কথা বলিস নাকি? জোরে হাসতে গিয়ে পেটে টান পড়ায় আউ করে উঠল মুসা। আপনি ওর দেখেছেন কি খালা? নাটকীয়তা, হেয়ালি করে বলা, এসব বদভ্যাসর এত বেশি বিরক্ত করে ফেলে। নিজে খুব মজা পায়। আমাদের এখন গা সওয়া হয়ে গেছে। কিশোরের দিকে তাকালো। এ হিরণ মিয়াটা কে? রিক্সাওয়ালা। কোন রাস্তাটার নাম ভূতের গলি রেখেছে হিরণ মিয়া বুঝিয়ে বলল কিশোর। তা ওখানে গিয়েছিলি কেন? খালার প্রশ্ন। গিয়েছিলাম কি আর সাধে? একটা বাচ্চা ছেলের মা তার সঙ্গে খারাপ আচরণ করছিল। কেন করছে জানতে। হাল ছেড়ে দিলেন খালা। ছেলের সঙ্গে মায়ের খারাপ আচরণের মধ্যে রহস্য কোথায় এটা তার মাথায় ঢুকল না। চায়ের কাপটা পিরিচে নামিয়ে রেখে হতাশ ভঙ্গিতে হেলান দিলেন চেয়ারে। কিশোরের স্বভাব জানা আছে মুসার। সে হতাশ হলো না, বরং আগ্রহ দেখা দিল চোখের তারায়। ব্যাপার কি বলতো? জটিল কোনো রহস্য নাকি? মাথা ঝাঁকালো কিশোর। সাংঘাতিক ঘটনা ঘটে গেছে হাসপাতালে। একজন নার্স খুন হয়েছে, তারই তদন্ত করছি। আবার পিঠ সোজা হয়ে গেল খালার। খুন? হ্যাঁ, লাশটা আমি প্রথম আবিষ্কার করি। ফিরে এসে ডাক্তার আর সিকিউরিটি গার্ড নিয়ে দেখি উধাও হয়ে গেছে। নির্ঘাত ভূত। অপঘাতে মৃত্যু তো, মরে ভূত হয়ে গেছে। তোমরা যাওয়ার আগেই উঠে চলে গেছে তার আসল জায়গায়। ভূতের গলিতে কি ও জায়গায় খুঁজতে গিয়েছিলে নাকি? দাঁড়াও, বাথরুম থেকে আসি, তারপর বলছি সব। উঠে চলে গেল কিশোর। মিনিট কয়েকবার ফিরে এসে দেখে রবিনও বসে আছে, ডিউটি থেকে ফিরেছে। গোড়া থেকে সব বলতে লাগলো কিশোর। রবিন চুপচাপ রইল। খালাও কোনো প্রশ্ন করলেন না। কেবল মুসা মাঝে মধ্যে 2-1টা কথা জিজ্ঞেস করল। কিশোরের কথা শেষ হওয়ার অপেক্ষায় সে এতক্ষণ অনেক কষ্ট সহ্য করে বসে থেকেছে। আর পারল না, দৌড় দিল বাথরুমে। আমি শিওর, কিশোর বলল, দীপুর সঙ্গে নার্স সাফিয়ার খুনের কোনো সম্পর্ক আছে। সাংঘাতিক কিছু একটা ঘটছে ক্যান্সার হাসপাতালে। ঝিম মেরে রইলেন খালা। কিশোর বলল, তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? করবো না কেন, করছি, কিন্তু আমি ভয় পাচ্ছি। এসব বিপদের মধ্যে তোর যাওয়া ঠিক হচ্ছে না। পুলিশকে জানানো দরকার। দাঁড়া, আমি এক্ষুনি ফোন করছি। না 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 খালা, বাধা দিল কিশোর। ও কাজ ভুলেও করো না। ওরাও আমার কথা বিশ্বাস করবে না, হেসে উড়িয়ে দেবে। সাফিয়ার খোঁজ খবর তো করতে পারবে। সাফিয়া নয়, সাফিয়ার লাশের। বিশ্বাসই যদি না করে খোঁজ করতে যাবে কোন দুঃখে বলো? ওদের লাগবে না। হাসপাতালের কারো সাহায্য পেলে লাশটা আমি খুঁজে বের করতে পারবো। কার সাহায্য চাস? শেখদার হেমায়েত হোসেন, চাইল্ড স্পেশালিস্ট। ঠিক আছে, বলবো তাকে। পরিচয় আছে? মুচকে হাসলেন খালা। ও, একটা কথা তুই জানিস না, কর্তৃপক্ষ ওই হাসপাতালের সব জায়গা কিনে নেয়নি। তার মধ্যে দান খয়রাতের ব্যাপারও আছে। ওখানে তোর খালুর জায়গা ছিল অনেকখানি, কিনে নিতে চেয়েছিল ওরা, কিন্তু তিনি টাকা নিতে রাজি হননি, দান করে দিয়েছেন। সেই কারণে হাসপাতালের বোর্ড অফ ট্রাস্টির একজন সদস্য করে নেওয়া হয়েছে আমাকে আর তোর খালুকে।
কাল সন্ধ্যায় একটা মিটিং আছে ওখানে, আমাকেও যেতে হবে। উজ্জ্বল হয়ে উঠল কিশোরের মুখ। তাহলে তো আর কোনো কথাই নেই, তুমি তার সঙ্গে আমার যোগাযোগটা করিয়ে দাও, তাকে সব খুলে বলবো। তিনি যদি মনে করেন যে পুলিশে খবর দেওয়া দরকার, তাহলে দেবেন। এক মুহূর্ত ভাবলেন খালা, তা অবশ্য মন্দ বলিসনি। হাসপাতালের ঘটনা পুলিশকে জানালে ওখানকার লোকেই জানাক। রাত হয়ে গেছে, আজ আর ডাক্তারকে বিরক্ত করাটা ঠিক হবে না। কাল সকালে ফোন করব। তোর আর যাওয়াটা কি দরকার, আমি তাকে বলে দেবো সব। না খালা, তোমার বলাটা ঠিক হবে না। কেসের তদন্ত এখনো অনেক বাকি, সে মজা থেকে বঞ্চিত হতে চায় না কিশোর। খুঁটিনাটি জিজ্ঞেস করলে জবাব দিতে পারবে না, আমাকেই বলতে হবে। কিশোরের দিকে দীর্ঘ একটা মুহূর্ত তাকিয়ে রইলেন খালা। তা বটে, ঠিক আছে, তুই বলিস। কাল আর ত্রাণ বিতরণে বেরোচ্ছ না? এখনো জানি না, সকালে সমিতির স্টোর কিপারের সঙ্গে কথা বললে জানতে পারবো। খালি হাতে বেরোনোর কোনো মানে হয় না, সব না খেয়ে আছে ভুখা মানুষের দল। ইস, কি যে কষ্ট, ওদের না দেখলে বুঝবি না। পেটে খাবার নেই, অঝোর বৃষ্টির মধ্যে মাথায় কলাপাতা নিয়ে বসে আছে, মাথা গোজার ঠাইটুকু উড়ে নিয়ে গেছে ঝড়। ছোট ছোট দুধের বাচ্চাগুলো ভিজে চুপচুপ হয়ে কুকড়ে গিয়ে লেপটে থাকে মায়ের বুকের সঙ্গে। কঙ্কালসার দেহ, পড়ে পড়ে কাঁপটায় জখমি মানুষ। এই দৃশ্য কি সওয়া যায়? থাক, আর বলো না। হাত নাড়ল কিশোর, ভাল লাগে না শুনতে।